আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের আয়োজন আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবি বিএনপির হারুনের। এদিকে বিএনপির বিরুদ্ধে কথা বলতে না চাইলেও তারা বাধ্য করে কথা বলতে বলছে ওবায়দুল কাদের। আরও থাকছে ইরান থেকে প্রথম ফোন কল পাওয়ার আশা পূরণ হলো না ট্রাম্পের। থাকছে আমেরিকার 200 বছরের ইতিহাস ভাঙবেন জিল বাইডেন। সর্বশেষ থাকছে ওরা চোর, আমায় চোট্টামি করে হারালো, হেরেও তোপ দেখে চলছেন ট্রাম্প। পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফ্রান্সের বিরুদ্ধে সংসদে প্রস্তাব আনবেন বলে জানিয়েছিলেন জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। তবে এক্ষেত্রে তাকে ছাড়িয়ে গেল বিএনপির হারুনুর রশিদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফরাসি সাময়িকীতে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণের দাবি রোববার সংসদে তোলেন তিনি। সংসদের বিশেষ অধিবেশনের শুরুর দিনে অনির্ধারিত আলোচনায় এই দাবি তোলেন হারুন। তিনি সরকারের পক্ষ থেকেও সুস্পষ্ট নিন্দা প্রস্তাব আনার আহ্বান জানান। ফ্রান্সের রম্ব সাময়িকীতে ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ চলছে। বাংলাদেশেও ইসলামী দলগুলো প্রতিবাদ জানানোর পাশাপাশি ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন। গত সোমবার ঢাকা ইসলামী দলগুলোর এক কর্মসূচি থেকে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিও তোলা হয়। হারুন বলেন, ফ্রান্সে একটি সাপ্তাহিক ব্যঙ্গ পত্রিকা শার্লি এবদো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করে। সেখানে বিষয়টি ক্ষান্ত হয়নি। ফ্রান্সের সরকার বিষয়টিকে ধৈর্যের সাথে মোকাবেলা করার দরকার ছিল, কিন্তু সেটি না করে ফ্রান্সের প্রেসিডেন্ট স্বয়ং এটাকে নিয়ে আগুনে ঘি ঢালা দিয়েছেন। তিনি বিষয়টিকে এমনভাবে উস্কে দিয়েছে তার প্রেক্ষিতে সারা বিশ্বের মুসলিম ও মুসলিম নেতাদের মধ্যে ওআইসি থেকে শুরু করে সকলে তাদের প্রতিবাদ। তিনি বলেন, ঘটনাটি আমাদের হৃদয়ে চরমভাবে আঘাত করেছে। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত একটি দেশ। অবশ্যই এ ব্যাপারে সংসদ থেকে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করা উচিত। আশা করব এই বিষয়ে সংসদ থেকে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করা হবে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট নিন্দা প্রস্তাব আনার জন্য সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাচ্ছি। নারায়ণগঞ্জের সংসদ সদস্য খোকা সম্প্রতি তার এলাকায় এক মাহফিলে বলেছিল, সংসদের পরবর্তী অধিবেশনেই ফ্রান্সের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি তুলবেন তিনি। এদিকে বিএনপির বিরুদ্ধে কথা বলতে না চাইলেও তারা বলতে বাধ্য করে বলে মন্তব্য করছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতারা কল্পিত বানানো অভিযোগ করলে দলের সাধারণ সম্পাদক হিসেবে জবাব তো দিতেই হবে। আজ রবিবার 8 নভেম্বর সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। 7 নভেম্বর উপলক্ষে বিএনপি নেতাদের অবিরাম মিথ্যা ও সরকারের বিরুদ্ধে অশালীন বক্তব্যের প্রতিবাদে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার ইতিহাস বিকৃত হচ্ছে বিএনপির গণতন্ত্র। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের আরেক রূপ ছিল হ্যাঁ না ভোট। দিনটি উপলক্ষে দেওয়া বিএনপির নেতাদের ভাষণের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব বলেছে তথাকথিত বিপ্লব ও সংহতির মাধ্যমে 7 নভেম্বর নাকি দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছিল। তিনি ঠিকই বলেছেন। 3রা থেকে 7 নভেম্বর মধ্যে জাতীয় 4 নেতাসহ দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, সেনা কর্মকর্তা ও সিপাহী হত্যার মাধ্যমে একজন জেনারেল ক্ষমতা দখলের স্বপ্ন বাস্তবায়নের কাছে দ্বিতীয়বারের মতো স্বাধীন মনে হয় স্বাভাবিক। তিনি বলেন, এর আগে 71-এর পরাজিত শক্তি পরাজয়ের প্রতিশোধ নিতে ঘটিয়েছিল 75-এর 15ই আগস্টের হত্যাকাণ্ড। সেদিনটিকে বিএনপি মনে করে প্রথমবারের মতো স্বাধীনতা। আর 2004 সালে 21শে আগস্ট শেখ হাসিনাকে হত্যা করা সম্ভব হলে বিএনপি নেতারা বলতো তৃতীয়বারের মতো স্বাধীন হয়েছে দেশ। ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণ বিশ্বাস এবং মনে করে প্রকৃতপক্ষে 7 নভেম্বর হচ্ছে মুক্তিযোদ্ধা ও গণতন্ত্র হত্যা দিবস। জিয়াউর রহমান নাকি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। কোন সে গণতন্ত্র? বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল রাতের বেলায় কারফিউ গণতন্ত্র। বেগম খালেদা জিয়ার মামলার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তার বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো মামলা দেয়নি। তার বিরুদ্ধে সকল মামলা তত্ত্বাবধায়ক সরকারের করা। বিএনপির গণতন্ত্র উদ্ধার করা আর বেগম জিয়াকে মুক্ত করার শপথ নেওয়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এরকম শপথ প্রায়শ তারা নেন, তারপরও জনগণ আর তাদের দেখে না। কর্মীরা রাজপথে খুঁজে পায় না। তাদের শপথের উপরে এখন নির্ভরতা। রাজপথ আর আন্দোলন এখন বিএনপির অচেনা বলে মন্তব্য করে ওবায়দুল কাদের। সম্প্রতি দেশে বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলার প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অসাম্প্রদায়িক শক্তির যে কোনো হামলায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। অতীতে যে কোনো ঘটনাকে সরকার প্রশ্রয় দেয়নি। সংখ্যালঘু সম্প্রদায়ের যে কোনো নেতা এ বিষয়ে সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তা সত্যি নয়। আওয়ামী লীগের আমলে হিন্দু সম্প্রদায়ের প্রতিটি পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং সরকার কখনো নীরব দর্শক হিসেবে থাকেনি। ওদিকে মার্কিন মুলুকে রংধনুর মতো মিলিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার প্রতিপত্তি। প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ধরাশয়ী হয়েছে ট্রাম্পের রিপাবলিকান দল। ট্রাম্পের এমন পরাজয়ের পর ইরান বলছে, ইরানকে নতজানু করার যে আকাঙ্ক্ষা বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোষণ করেছেন তা পূর্ণ হলো না। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইরানের কাছ থেকে প্রথম ফোন কল পাওয়ার মনোবাসনা বুকে চেপে ট্রাম্পকে ক্ষমতা থেকে বিদায় নিতে হচ্ছে। বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণার পর শনিবার রাতে লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বাইদি নেজাদ এক টুইট বার্তায় এই কথা বলেন। তিনি বলেন, ঘৃণা ছড়ানো ছাড়া যে ব্যক্তির আর কোনো কাজ ছিল না, শেষ পর্যন্ত তার
রাজনৈতিক জীবনের অবসান হয়েছে। বাইদিনেজাদ টুইটার বার্তায় আরও বলেন, সর্বোচ্চ চাপ প্রয়োগ করেও ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারেনি ট্রাম্প। এর আগে শনিবার রাতে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ডেমোক্রেটিক দলীয় প্রার্থী বাইডেন। ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর 538 ইলেকটোরাল ভোটের মধ্যে ম্যাজিক সংখ্যা 290টি নিশ্চিত করেছে বাইডেন। অপরদিকে আমেরিকার নির্বাচনে জয়ী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন পেশায় ছিলেন একজন শিক্ষিকা। ফার্স্ট লেডি হতে চাওয়া এই নারী দীর্ঘদিন ধরে যুক্ত হয়েছেন সমাজসেবামূলক নানা কাজের সঙ্গে। ফার্স্ট লেডি হওয়ার পরেই জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আনবে না বলে আগেভাগেই বুঝিয়ে দিয়েছেন জিল। ডেমোক্রেটদের একাধিক সূত্রে জানিয়েছে, হোয়াইট হাউসের দায়িত্ব সামলানোর পর কোনো ফার্স্ট লেডি অন্য কাজ করবেন আমেরিকার 200 বছরের ইতিহাসে বেশি সময়ের ইতিহাসে এটা নজিরবিহীন। পদাধিকার বলে আমেরিকার ফার্স্ট লেডি হোয়াইট হাউসের হোস্ট, নিজস্ব অফিসের পাশাপাশি তার অধীনে থাকেন চিফ অব স্টাফ, প্রেস সেক্রেটারি, হোয়াইট হাউস সোশ্যাল সেক্রেটারি, চিফ ফ্লোরাল ডিজাইনার এবং তাদের অধীন কর্মী কর্মকর্তারা। তার উপরে রাজনৈতিক, সামাজিক ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজনে দায়িত্বভার থাকে। এছাড়াও বিভিন্ন সময়ে বিদেশ সফরে প্রেসিডেন্টের সঙ্গী হন ফার্স্ট লেডি। কয়েক দশক ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিল জিল বাইডেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে 2008 ও 2016 সাল ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। ওই 8 বছরে আমেরিকার সেকেন্ড লেডি হিসেবে কলেজে শিক্ষকতা ও সমাজসেবামূলক কাজ চালিয়েছেন জিল। বাইডেন যেদিন মনোনয়ন নেন সেদিন কলেজ থেকেই অনলাইনে বিবৃতি দেন তিনি। আগস্টেই এক সংবাদ সম্মেলনে জিল বলেন, আমি অনেক অভিবাসী এবং শরণার্থীকে পড়াই, তাদের পড়াতে, তাদের সঙ্গে মিশতে ভালোবাসি, ফলে হোয়াইট হাউস গেলেও কাজ ছাড়ছি না। ফার্স্ট লেডি বা সেকেন্ড লেডির চেয়েও নিজের শিক্ষক পরিচয়ে বেশি গর্ববোধ করেন জিল। স্ত্রী সম্পর্কে এক সভায় বাইডেন বলেন, আপনাদের সেই প্রিয় শিক্ষকের কথা ভাবুন, যিনি নিজেকে বিশ্বাস করার পাশাপাশি আপনাদের মধ্যে আস্থা সৃষ্টি করেছিলেন। জিল বাইডেন তেমনই এক ফার্স্ট লেডি হবেন। জিল জ্যাকবসের জন্ম 1951 সালের নিউ জার্সিতে। বড় হয়েছেন ফিলাডেলফিয়ায়। 5 বোনের মধ্যে সবার বড় বোন তিনি। জিল প্রথমে বিয়ে করেন সাবেক ফুটবলার বিল স্টিভেনসনকে, পরে 1975 সালে বিয়ে করেন বাইডেনকে। 1972 সালে এক সড়ক দুর্ঘটনায় জো বাইডেনের প্রথম স্ত্রী ও 1 বছরের কন্যা সন্তানের মৃত্যু হয়, তখন তিনি সিনেটর। ওই দুর্ঘটনার পর জিলের সঙ্গে বাইডেনের পরিচয় হয় এবং পরে বিয়ে করেন তারা। 1982 সালে জন্ম হয় তাদের মেয়ে অ্যাশলির। গত কয়েক দশক ধরে শিক্ষকতা করছেন জিল। 2টি বিষয়ে স্নাতকোত্তর করার পর 2007 সালে ইউনিভার্সিটি অফ ডেলাওয়্যার থেকে শিক্ষকতায় পিএইচডি করেন তিনি। ওয়াশিংটন ডিসি থেকে বসবাস শুরু করার আগে একটি কমিউনিটিতে কলেজ, একটি সরকারি স্কুল ও কিশোরদের একটি মানসিক হাসপাতালে শিক্ষকতা করেছেন। 1991 থেকে 93 সাল পর্যন্ত ডেলাওয়্যারে ব্র্যান্ডিওয়াই হাই স্কুল এ ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। এছাড়া জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালে নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটিতে কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিল জিল। অপরদিকে ভোট গণনার প্রবণতা জো বাইডেনের দিকে সামান্য ঝুঁকে পড়ার পর থেকে ভোট চুরির অভিযোগ তুলে সরব ডোনাল্ড ট্রাম্প। এমনকি আদালতে পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন সেই নালিশ। আদালত হতাশ করলেও সুর আরও চড়ালেন ট্রাম্প। পরপর টুইট করে রোববার জো বাইডেন তথা ডেমোক্রেটদের চোর বলে কটাক্ষ করলেন ট্রাম্প। ভোট চুরির জন্যই তিনি হেরেছেন বলে লিখেছেন রিপাবলিকান প্রার্থী। ভোট গণনার পূর্বে ট্রাম্প কখনো বলেছিল ভোট চুরি হচ্ছে, কখনো দেরিতে পৌঁছানো ব্যালটকে বৈধ ঘোষণার অভিযোগ তুলে সরব হয়েছেন। টুইটারে হুঙ্কার ছেড়ে বন্ধ করুন ভোট গণনা। সেই সব অভিযোগে অত্যন্ত 3টি রাজ্যের গণনা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালতের পত্রপাঠ ফিরিয়ে দিয়েছে সেই অভিযোগ। তবে খুব সামান্য ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়। পুনর্গণনা হয়েছে জর্জিয়ায়। কিন্তু এত কিছুতে দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসের দরজা খোলেনি ট্রাম্পের জন্য। বিষয়টি নিশ্চিত হতে একের পর এক টুইটারে বোমা ফাটিয়ে চলেছে ট্রাম্প। রবিবার তার টুইট, আমরা মনে করি এই লোকগুলো চোর, যন্ত্রগুলো সব দুর্নীতিগ্রস্ত, এটা চুরির নির্বাচন। ব্রিটেনের সেরা ভোট বিশেষজ্ঞ বলছে যে এটা পরিষ্কার চুরির ভোট ছিল। এই কারণেই যে কিছু রাজ্যে বারাক ওবামাকে টপকে গিয়েছেন জো বাইডেন। টুইটে ট্রাম্পের আরও দাবি, পার্থক্যটা সেখানেই গড়ে দিয়েছে যে ওরা যা চুরি করতে চেয়েছিল সেটা করেছেন। কিন্তু প্রশ্ন হলো তার কথা শুনেছে কে? আদালতে তখন খারিজ করে দিয়েছে। তখন তার কোথায় যাবেন তিনি? উল্টো দিকে ট্রাম্পের এই রকম ভুরি ভুরি অভিযোগকে একেবারেই পাত্তা দিতে নারাজ বাইডেনের ডেমোক্রেট শিবির। তারা বরং জয়ের আনন্দে তাড়িয়ে উপভোগ করছেন। হেরে যাওয়ার পর ট্রাম্পের এসব মন্তব্য তুচ্ছ তাচ্ছিল্যের মতো উপলক্ষ করছে তারা। মন্তব্য করারও প্রয়োজন মনে করছেন না তারা। অনেকেই মনে করছে বিখ্যাত আমেরিকান পরিচালক অরসন ওয়েলস এর সিটিজেন কেন সিনেমার কথা। বিখ্যাত সংবাদপত্র ব্যবসায়ী উইলিয়াম র্যান্ডলফ এর জীবনের উপর ভিত্তি করে ওই ছবি তৈরি হয়েছিল। মূল চরিত্র ছিলেন কেন, যিনি সংবাদপত্রের মালিক এবং তিনি আমেরিকার নির্বাচনের প্রার্থী। ছবির একটি দৃশ্যে দেখানো হয়েছে ভোট গণনা চলছে, তখন জয় পরাজয় নির্ধারণ হয়নি কেন। এই সংবাদপত্রের সাংবাদিকরা 2টি শিরোনাম তৈরি করে রাখছেন। প্রথমটি, জিতলেন কেন, অন্য শিরোনাম ভোটে কারচুপি, অর্থাৎ জিতলে ভোট বা গণনা নিয়েও কোনো সমস্যা নেই, হারলেই কারচুপি।